সবার সেম, কিভাবে সম্ভব? হ্যাঁ, সবাই একরকম ভুল করেছো কিভাবে? ম্যাডাম মাল্টিপল কোশ্চেন দিছেন তো সেম তো হবে না, সেম কিভাবে হবে? একজন মানুষ ভুল একদম সেম ভুল করবে, আর শূন্যস্থান সেম জিনিস ভুল করবে, আবার লিখাও লিটারেচার লিখাও একই রকমের হবে সবার? সব তো ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছে, সব ক্রিয়েটিভ কোশ্চেনের আনসার একই রকম হয়? না, ভুল করাটা এক না, মানে সঠিক হইলে সবারটা সঠিক, এটা ঠিক আছে যে যা প্রশ্ন করছেন তাই হ্যাঁ, সঠিক ওটাই হবে, বললাম যে সব একরকম কিন্তু কিভাবে যদি করো? ভুল সেম হয় অনেকেই তোমরা গ্রুপিং করো, দেখো লিখে লেখো, এটা আমার খুব কষ্ট হয় আসলে পড়তে গেলে, আমার খুব মন খারাপ হয়ে যায়। আচ্ছা যাই হোক, দেখো এখানে হচ্ছে রেসপিরেটরি প্রসেস অফ ইলিশ ফিশ, এটা যে কোনো ফিশারি তোমার মানে অ্যাকোয়াটিক অ্যানিমেলের একটা ড্র করতে হবে, যেটা তোমাদের পিকচারে দেওয়া আছে, যা যেই মাছের নামই বলি না কেন, এটা সবাই পেরেছো, সবাইকে আমি 1.5 দিয়েছি। আর এখানে দেখো, তুমি যদি কোনো একটা তাজা গাছের পাতা কেটে নিয়ে পানির মধ্যে ভিজায় রাখো, এখান থেকে বুদবুদ হবে। এর কারণ হচ্ছে, এটার এক্সপেরিমেন্টটা হচ্ছে রেসপিরেশন, কারণ সে অলওয়েজ রেসপিরেট করে, বুঝতে পেরেছো? প্ল্যান্টস 24 ঘন্টায় রেসপিরেশন করে, কিন্তু প্ল্যান্ট মাত্র দিনের বেলায় শুধুমাত্র ফটোসিনথেসিস করে, বুঝতে পেরেছো? সো প্ল্যান্ট অলওয়েজ রেসপিরেট। আর এই যে যে বুদবুদ করছে, আমরা যখন মাটির নিচে পানির নিচে যাই, আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে এটা বুদবুদ হয়, এটা কিন্তু রেসপিরেশন, বুঝতে পেরেছো? যদিও আমাদের ফটোসিনথেসিস নেই, ব্যাপারটা গাছেরও এরকম, গাছের পাতারও এরকম। যখন কোনো গাছের পাতা একদম সদ্য সদ্য ছিঁড়ে নিয়ে এসে পানির উপর ভেসে রাখা হয়, দেখা যাবে যে ওর সারফেস থেকে বুদবুদ উঠছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে মেইন কথা। আর দেখো, এনিম্যাল সেল ডাজ নট হ্যাভ সেল ওয়াল অ্যান্ড ক্লোরোপ্লাস্ট বোথ। আমি তোমাদের পরীক্ষার সময় বলেছিলাম একের অধিক আনসার হতে পারে, ক্লিয়ারলি লিখবা। অনেকে শুধু সেল ওয়াল লিখে বসে গেছো, ক্লোরোপ্লাস্ট কি এনিম্যাল সেলে আছে? না ম্যাম। জি না ম্যাম, তাহলে একটু কেয়ারফুলি লিখতে হবে না? আর একটা দেখো, রেসপিরেশন টেক্স প্লেস ইন, অনেকেই লিখেছো শুধুমাত্র ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স এবং ক্রিস্টি দুটোতেই তো ঘটে। ম্যাট্রিক্সে ঘটে হচ্ছে ট্রিসিয়া সাইকেল, আর অক্সিডেটিভ ফসফোরিলেশন ঘটে হচ্ছে ক্রিস্টিতে। সো বোথ আর ইনভলভড ইন রেসপিরেশন প্রসেস, বুঝতে পেরেছো? আর সি ডি তে কি আছে দেখো, আচ্ছা এতে কি আছে, এতে কি রেসপিরেশন ইজ স্লাইটলি অপোজিট অফ ফটোসিনথেসিস, অনেকে এখানে ট্রু লিখেছো। কিভাবে ট্রু হয়? স্লাইটলি অপোজিট মানে কি? এটা টোটালি অপোজিট, ঠিক আছে? আর ডি তে কি আছে দেখো, সেলুলার রেসপিরেশন এন্ড ব্রিদিং আর দ্য সেম থিং, এটা হচ্ছে ফলস, কারণ সেলুলার রেসপিরেশন হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন আর ব্রিদিং হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন, ঠিক আছে? আর হাউ মাচ নেট এটিপি ইজ প্রোডিউসড ডিউরিং দ্য গ্লাইকোলাইসিস, মাত্র 2টা এটিপি প্রোডিউসড হয়, বুঝতে পেরেছো? আর 3 নম্বরে কি আছে, এখানে অনেকেই লিখেছো কালা মানে নিডস এনার্জি বা হচ্ছে এটিপি বা প্রোটিন, তুমি যাই লিখো না কেন একই কথা, মাসেল অ্যাক্টিভিটির জন্য এনার্জি দরকার বা এটিপি দরকার। আমি যে এটাতে যেভাবেই লিখেছো কিনা আমি তাকে মার্কস দিয়েছি। The enzyme involved in regulation of Calvin cycle requires light to be activated. এই light আনসারটা কি যেন বলেন? দুইয়ের সি সি হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ক্রিস্টি, ও আচ্ছা, দুইটা 2 আর 4, ঠিক আছে? আর দেখো ম্যাম এখানে একটা দিলে কি হবে না ম্যাম? একটা দিলে কিভাবে হবে? এটা একটা দিলে কি তোমার হবে? রেসপিরেশন টোটাল প্রসেসটা ঘটেই তো দুইটা অপশনে। যেমন যদি তোমাকে বলি ফটোসিনথেসিস কোথায় কোথায় ঘটে, তোমাকে বলতে হবে দুইটাই, স্ট্রোমা এন্ড থাইলাকয়েড মেমব্রেন। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করতাম লাইট ডিপেন্ডেন্ট ফসফোরিলেশন মানে যেটা আছে সেটা কোথায় ঘটে, তুমি তখন বলতে পারতা থাইলাকয়েড মেমব্রেনে। কিন্তু লাইট ইন্ডিপেন্ডেন্ট ঘটে কোথায়? ক্যালভি সাইকেল ঘটে কোথায়? স্ট্রোমাতে। সো টোটাল মিলেই হচ্ছে ম্যাম যদি ফটোসিনথেসিস। কিছু মনে না করেন ম্যাম একটা কথা বলতাম। ম্যাম বলো বলো। আমাদের কিছু কিছু ক্ষেত্রে আপনার যেগুলো এমসিকিউ থাকে সেগুলো থাকে একদম স্টেট একটা অ্যান্সারই, আর 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 কিছু কিছু না না, থাকে আমি মাল্টিপল। কিন্তু পরীক্ষার সময় বলে দিয়েছিলাম এখানে একের অধিক আনসার হতে পারে, আমি কিন্তু বলিনি শুধুমাত্র একটাই আনসার হবে। আচ্ছা আচ্ছা ঠিক না আছে ম্যাম ম্যাম, ঠিক ওটা আছে হয়তো ম্যাম। শুনতে ভুল করছি, যারা জি শুনতে ম্যাম। হয় তারা হয়তো বা করছে, ম্যাম আমরা হয়তো ওটাই ম্যাম শুনে বুঝে সিঙ্গেল ফেলছি। মনে করে ম্যাম দিয়েছিলাম হ্যাঁ, ম্যাম। আর আরেকটা কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে আমি টোটাল রেসপিরেশন বা টোটাল ফটোসিনথেসিস যাচ্ছি নাকি ভাগ ভাগ করে যাচ্ছি, তোমাকে প্রশ্ন বুঝে আনসার করতে হবে, বুঝতে পেরেছো? আর দেখো এখানে কি আছে, দ্য মোর কালার দ্যাট ইজ অ্যাবজর্ব দ্য মোর লাইট দ্যাট ইজ অ্যাবজর্বড, ঠিক আছে? যত কালার অ্যাবজর্ব তত বেশি লাইট অ্যাবজর্ব হবে। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার্স এট দ্য সারফেস অফ, অনেকেই লিখেছো অ্যালভিওলি, এটাও কারেক্ট, কারণ লাংসে অ্যালভিওলিতেই হচ্ছে সারফেসের ক্ষেত্রে তোমার গ্যাসেস এক্সচেঞ্জটা হয় বা লাংসে। আর হচ্ছে তোমার কারণ হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেন নিয়ে যায় ওখান থেকে, আবার কার্বন ডাই অক্সাইড ওখানে ছেড়ে দিয়ে যায়, বুঝতে পেরেছো? আর প্ল্যান্টে হয় স্টোমাটা।
যারা স্টোমাটা দিয়েছো তাদেরও মার্কস দিয়েছি, যারা অ্যালভেলে দিয়েছো তাদেরও মার্কস দিয়েছি, ঠিক আছে? If you go deep into the water, you will not able to breathe due to the lack of mechanism আমাদের which can break down the water molecule and bring the oxygen. এই মেকানিজমটা আমাদের থাকে না। আমি তোমাদের অসংখ্যবার বলেছি না যে পানির নিচে কি থাকে, যে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন থাকে, সেটা ভেঙে খুব দ্রুত পানি গিলসের মাধ্যমে মুখ দিয়ে খুব দ্রুত এরা পানি ভেতরে অনেক বেশি নেয় এবং গিলসের মাধ্যমে গিলসের ওখানে সিস্টেম আছে, ওদের মেকানিজম আছে যেটা পানিকে স্প্লিট করে শুধুমাত্র অক্সিজেনটাই ওখানে গিলসের মধ্যে ক্যাপিলারিজ আছে, সেই ক্যাপিলারিজ দিয়ে সারা বডিতে অক্সিজেনটা পৌঁছে যায়। সো আমাদের অনেকে যারা লিখেছো গিলস আছে ডিউ টু ল্যাক অফ গিলস, তাকেও মার্কস দিয়েছি। কিন্তু অনেক একদম প্রায় 90% স্টুডেন্ট লিখেছো তোমরা যে হচ্ছে উই হ্যাভ not enough surface area in the lungs. এটা তো আমি কি তোমাদেরকে পড়িয়েছি? অ্যাবিলিটি দিলে হবে না? তুমি ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি। অ্যাবিলিটি তো এটা তো সব নরমাল কথা, আমাদের অ্যাবিলিটি নাই, কিন্তু তোমাকে তো বলতে হবে বায়োকেমিস্ট্রি লেভেলে, বিকজ ইউ আর বায়োকেমিস্ট। তুমি যদি এখন বলো যে এক্সারসাইজ করলে মাসেল আমাদের হাত পায়ে ব্যথা হয়, কারণ এক্সারসাইজ করছি কষ্ট হচ্ছে তাই ব্যথা হচ্ছে, তুমি কি এটা আনসার দিবা নাকি বায়োকেমিস্ট্রির মতো আনসার দিবা যে অতিরিক্ত এক্সারসাইজ করলে অক্সিজেন লেভেল কমে যায় বা শেষ হয়ে যায় এবং সেখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, এই জন্য আমাদের ব্যথা হয়। সো দ্যাট ইজ দ্য আনসার অফ আ বায়োকেমিস্ট। জি ম্যাম, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো ডিফারেন্সটা? আচ্ছা, এরপরে আসো এখানে তো আচ্ছা এই 4-এ মোটামুটি লিখেছো সবাই, কিন্তু একজন যে ভালো লিখেছে তাকে আমি 1.5 দিয়েছি, বাকি সবাইকে আমি 1 দিয়েছি। কারণ হচ্ছে দেখো ইকোসিস্টেম ডিপেন্ড অন অটোট্রপিক অর্গানিজম। কোনো কেউ সুন্দর করে বলনি প্ল্যান্ট হচ্ছে অটোট্রপিক অর্গানিজম, দ্যাট মিন্স দে ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড। আর যদি তারা ফুডটাকে তৈরি করতে না পারে তাহলে ইকোসিস্টেম মেনটেইনড হবে না। কারণ আর যারা হার্বিভোরাস কি তৃণভোজী, তারা তাদের উপর ডিপেন্ড করছে। আবার যারা কার্নিভোরাস তারা আবার হার্বিভোরাসের উপর ডিপেন্ড করছে। সো এভাবেই ফুড চেইন মেনটেনেন্স হচ্ছে। আমি অসংখ্যবার এভাবে গল্প বলেছি তোমাদেরকে। তোমরা যারা একজন বা দুইজন বোধহয় সুন্দর করে লিখছে তাকে আমি 1.5 দিয়েছি, বাকি সবাইকে আমি 1 দিয়েছি, কারণ সবাই এইটা বুঝতে পেরেছো যে এরা ফুড তৈরি করে এবং এর উপরে পুরো পৃথিবী পুরো ইকোসিস্টেম ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? আর 2 নম্বরে কি আছে, সিরিজ অফ প্রসেসেস। কি কি ছিল? গ্লাইকোলাইসিস ছিল, আর হচ্ছে টিসিএস সাইকেল ছিল, আর ছিল কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অনেকেই লিখেছো পাইরুভেট অক্সিডেশন। পাইরুভেট অক্সিডেশন কি ওর একটা প্রসেসের মধ্যে ছিল, রেসপিরেশনের 3টা প্রসেসের মধ্যে? সেটার থেকেও বড় কথা হচ্ছে গ্লাইকোলাইসিসে এটা হচ্ছে অ্যানাইরোবিক অক্সিডেশন বা অ্যানাইরোবিক কন্ডিশন। এটা এখানে কোনো অক্সিজেনের সরাসরি দরকার হয় না, সরাসরি দরকার হয় হচ্ছে টিসিএস সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ক্ষেত্রে। বুঝতে পেরেছো? সো এই একদম 2 থেকে 3টা লাইন যার জন্য তুমি আড়াই পেতে পারতে, কিন্তু সেখানে সবাই মানে উল্টাপাল্টা করেছো বা অনেকেই মোটামুটি লিখেছো যে হচ্ছে টিসিএস সাইকেল এবং অক্সিডেটিভ ফসফোরাইলেশনস ডিপেন্ডস অন অক্সিজেন ডিরেক্টলি, বাট হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ডাজ নট ডিপেন্ড অন অক্সিজেন ডিরেক্টলি। আমি এই কথাটা যার মধ্যে পেয়েছি তাকে আমি 2.5, 2, 1.5 এরকম মার্কস দিয়েছি। ঠিক আছে? কোথায় বলেছে বুঝতে পেরেছো? আর এটা সবাই পেরেছো, কারণ ফটো সিস্টেম আর ফটো ফসফোরিলেশন এটা সবাই পেরেছো, এটা বলার কিছু নেই। আর এখানে আছে 5-এর তিনের এ। বি এর অ্যান্সার কি? হ্যাঁ, তিনের বি নাম্বারটা একটু বলবেন? 3-এর বি হচ্ছে লাইট। মানে এই যে এনজাইম গুলো ক্যালভিন সাইকেলকে রেগুলেট করছে সেগুলো লাইটের উপস্থিতিতেই অ্যাক্টিভেট হয়, হওয়ার পরেই ক্যালভিন সাইকেলটা কন্টিনিউ করে। সো ইটস রিকোয়ার লাইট। ঠিক ওকে আছে? ম্যাম। আচ্ছা, আর 5-এর এ হচ্ছে হোয়াই এন্ড হোয়েন প্ল্যান্ট পারফর্ম দ্য সাইক্লিক ফসফোরাইলেশনস। তোমরা এই কথাটা না বুঝে সবাই হচ্ছে সাইক্লিক ফসফোরাইলেশনের ব্যাখ্যা দিয়েছো। আমি কি সেটা বর্ণনা চেয়েছি নাকি এক্সাক্ট কথা চেয়েছি? প্রশ্ন বুঝে আনসার করতে বলেছিলাম না? কেন শুধুমাত্র সাইক্লিক করবে, নন সাইক্লিক করবে না? কারণ হচ্ছে যখন তার এনাফ রিডিউসিং এজেন্ট থাকবে, এনএডিপিএস এনাফ থাকবে, যখন তার ইমিডিয়েট শক্তির প্রয়োজন হবে, শুধুমাত্র এটিপি দরকার হবে, তখন সে সাইক্লিক ফসফোরাইলেশনে যাবে। আর এটা কখন ঘটে? হোয়েন। এটা ঘটে হচ্ছে দিনের বেলায়। আমি কয়েকজনের খাতা পেয়েছি যারা সুন্দর করে হোয়াই লিখে এটা লিখেছে, হোয়েন লিখে টাইমটা লিখেছে, আবার সাইক্লিকের বর্ণনাটাও দিয়েছে। তাদের আমি 2.5 দিয়েছি, খুব সুন্দর হয়েছে তাদেরটা। ঠিক আছে? আর অনেকেই আছো যারা হচ্ছে কি করেছে, শুধুমাত্র সাইক্লিক ফসফোরিলেশনে বর্ণনা দিয়ে গেছো। আমি কাউকে এটাতে 0 দেইনি। এখানে আমি সবাইকে কিছু মানে সাইক্লিকের কথাটা লিখলেও আমি তাকে 1.5 দিয়েছি, 1 কমিয়ে দিয়েছি, যদিও আমার এখানে 0 দেওয়ার কথা ছিল, বাট আমি দিইনি। আর এখানে হচ্ছে বিতে কি শুধুমাত্র যখন
কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমে যাবে তখন আরইউবিপি রিঅ্যাক্ট করবে কার সাথে? অক্সিজেনের সাথে। আর প্রোডাক্ট প্রডিউস করবে কি? ফসফোগ্লাইকোলেট। দ্যাট ইজ দ্য আনসার। তোমরা অনেকেই লিখেছো। ওকে, এইটা কোয়েশ্চেন সলভ হয়ে গেল। স্টপ করে দিই। জি ম্যাম করেন। ভেরি গুড। এটা মানে হচ্ছে কি জানো? আচ্ছা 191 মনিরা খাতুন মার্কটা বলবেন প্লিজ। আচ্ছা দাঁড়াও, এটা আবার অফ করে দিয়েছি। ম্যাম নমস্কার। নমস্কার বাবা। ম্যাম আমার নাম প্রতাপ সূত্রধর, আমার আইডি 1910520333। আচ্ছা আচ্ছা ঠিক আমার আছে, মার্ক তোমরা ম্যাম দুজন আমি পরে আসছো না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা দাঁড়াও, প্রতাপ সূত্রধর, আমি তোমার খাতা দেখেছি মনে আছে, দাঁড়াও। প্রতাপ সূত্রধর, তুমি সিটিতে পেয়েছো 10-এ 7, আর হচ্ছে অ্যাসাইনমেন্টটা তেমন ভালো লিখো নাই, 3 পেয়েছো এই জন্য 5-এ, আর হচ্ছে মিড টার্মে পেয়েছো 9.5। ঠিক আছে। আচ্ছা মনিরা খাতুন না কে যেন মেসেজ করলো আমাকে? মনিরা খাতুন, মনিরা খাতুন, দাঁড়াও মনিরা খাতুন তোমারটা দেখছি, কই গেল মনিরা? মনিরা 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 আইডি কত? 191095। মনিরা তুমি A1 না A2? মনিরা ম্যাম এটু A2 না? আচ্ছা আচ্ছা দাঁড়াও, A2 A2। আচ্ছা মোসাম্মদ মনিরা 095। ওকে, তুমি পেয়েছো সিটিতে 6, আর হচ্ছে অ্যাসাইনমেন্টে 3.5, আর হচ্ছে মিডে হচ্ছে 11.5। তোমাদের কি মন খারাপ হয়ে গেল খাতা দেখে? না ম্যাম। না ম্যাম না ম্যাম ওটা তো বুঝি নাই, রেস্পিরেশন হবে ফটোসিনথেসিস দিয়ে ফেলেছে। ম্যাম প্রশ্নগুলো হ্যাঁ দেখেছো তোমরা, অল্প বুঝলে ম্যাম তোমরা আরেকটু সবাই ভালো হইতো লিখেছো। ম্যাম। হ্যাঁ তোমাদের আমি কিন্তু প্রশ্ন দেওয়ার পরপরই বলেছি যে তোমরা 5 মিনিট খরচ করো, আগে প্রশ্ন দেখায় 5 মিনিট খরচ করো, লিখতে তো কম সময় লাগে, প্রশ্ন বুঝতেই না একটু সময় লাগে। ম্যাম তাই না? আবার এমনিতে অনলাইন ম্যাম, আবার সাবমিট করতে সমস্যা হয়, সব মিলে ম্যাম তাড়াতাড়ি করতে গিয়ে ম্যাম প্রবলেমটা হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু 20 মিনিটের উপরে দেওয়া হয়, তারপর যদি কারো প্রবলেম হয় তোমরা কিন্তু 20 মিনিটে সবাই খাতা, তোমরা 40 মিনিটও খাতা দিয়েছো। সো তোমাদের কিন্তু আমি টাইম স্পেয়ার করি, আমি না সব টিচারই টাইম স্পেয়ার করেন 5 মিনিট 10 মিনিট। সো এইটা নিয়ে যদি তোমরা বলো, কমপ্লেইন করো। আর একটা কথা, তোমরা অনলাইনে পরীক্ষা দিচ্ছ, আমাদের কিন্তু তোমাদেরকে ট্রাস্ট করা ছাড়া আর কোনো ওয়ে নেই। সো ইউ হ্যাভ টু ট্রাস্ট, মানে ইউ হ্যাভ টু ট্রাস্ট অন ইয়োরসেলফ এন্ড ডু বেটার উইদাউট টেকিং হেল্প, উইদাউট চিটিং। বুঝতে পেরেছো? সো এইটা প্রেস করো না, এটা আমার খুবই কষ্ট হয়। ম্যাম চিটিং করার তো সুযোগই থাকে না ম্যাম। আচ্ছা না থাকলেই ভালো। ম্যাম আসলে সত্যি চিটিং করার সুযোগ থাকলে 20-এ 20 পাইতাম। হ্যাঁ তা তো প্রশ্ন অবশ্যই। দেখে হ্যাঁ, লিখতে লিখতে বলো। সময় শেষ, ওই সময়ের মধ্যে চিটিং করার সময় কই? সবাই ওই কমই পায়, কিন্তু এমনি সরাসরি এক্সাম দিয়ে আমরা 20-ও পাইছি, 18ও পাইছি, এরকম হয়েছে না। এত অনলাইন পাপা না থাকলে আরো কিন্তু মার্ক না, কম। কারণ তখন তোমার ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়েছো। আমি জানি না এখন তোমাদের গার্লফ্রেন্ড এত প্যারা দিচ্ছে নাকি বয়ফ্রেন্ড এত প্যারা ম্যাম দিচ্ছে। ম্যাম তো আমাদেরকে কিসের প্যারা? অনলাইন অনেক প্যারা দিচ্ছে ম্যাম। আমরা কেন যে একটা মানে এটা নিয়ে একটা ডিপ্রেশনে থাকতে হয় ম্যাম। আচ্ছা তোমাদের, আচ্ছা ঠিক আছে শোনো, একটু পড়াই আজকে, না হলে হচ্ছে শেষ করা যাবে না। হ্যাঁ সেটাই ম্যাম, একটু পড়াই, শুরু আধা করেন। ঘন্টা মতো পড়াই। আচ্ছা তোমাদের রেসপিরেশন পড়িয়েছিলাম তাই না? জি ম্যাম। আজকে একটু পড়াবো। তোমাদের সিলেবাসই ছিল রেসপিরেশন এন্ড হচ্ছে লিপিড মেটাবলিজমের ডিফারেন্স প্ল্যান্ট এন্ড এলিমেন্টের মধ্যে। ঠিক আছে, তো এটা আমি একটু শেয়ার করছি। এটা ইজি, তোমরা একটু যদি মনোযোগ সহকারে শোনো তাহলে দেখবা খুব ইজি হয়ে গেছে এটা। ম্যাম 1 সেকেন্ড একটু কথা বলতাম। 1 সেকেন্ড শেষ হবে, 1 সেকেন্ড তো শেষ হলো। ম্যাম আমার হচ্ছে 4 এর বি তে 0 দেওয়া হয়েছে, কিন্তু আমি এখানে অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটো প্রসেসই না না না, তুমি তো এটা বলতে পারবা না। অ্যানারোবিক এরোবিক আমি তো চাইনি এটা। তোমাকে বলেছি যে তোমার রেসপিরেশনটা, সেলুলার রেসপিরেশনটা কত মানে কতগুলো প্রসেসের মাধ্যমে ঘটে। তুমি কি চিন্তা করো যে সবগুলো প্রসেস তোমার অক্সিজেনের দরকার আছে বা নেই? যদি থাকে তাহলে বলো। তুমি যদি না এইরোবিক ম্যাম, কিন্তু অ্যানারোবিকের আমি কথা বলো আলাদা করে ডেফিনেশন, তুমি আমি তো চাইনি তোমাকে। ম্যাম আমি দুটো বুঝতে কথা পেরেছো? লিখে তারপরে শেষে লিখছিলাম যে উই ক্যান না সি দ্যাট
all process is not under অথবা present of oxygen as anaerobic না আমি respiration. কিন্তু অল প্রসেস বলিনি, তুমি এই প্রশ্নটা মনে হয় বুঝোনি। তোমাকে বললাম না তোমার উত্তর তুমি অনেক জানো, বাট তোমাকে প্রশ্ন তোমাকে লিখতে হবে। তোমাকে এখানে বলে দিয়েছি যে সেলুলার রেসপিরেশন কয়েকটা সিরিজ অফ প্রসেসের মাধ্যমে ঘটে। তো তুমি কি চিন্তা করো তিনটা এই যে কয়টা প্রসেসের মাধ্যমে ঘটে সবগুলোই অক্সিজেন দরকার আছে? তোমাকে প্রশ্নগুলো যারা যেভাবে লিখেছে, ধরো যে এই প্রশ্নটা ঠিকঠাক ভাবে লিখেছে তো তাকে আমি মার্কস দিব। যদি সে আরেকজন যদি উল্টাপাল্টা করে লিখে তাকে যদি মার্কস দেয় তাহলে কি সেম হলো? আমার জাজমেন্টটা সেম হলো? না ম্যাম, আমি সেটা বলিনি। আমি বলতেছিলাম আমি দুটো প্রসেস উল্লেখ করে তারপরে হচ্ছে আবার শেষে তুমি এখানে কনক্লুশন। বলেছো যে হ্যাঁ, না তুমি এখানে আমি বলি তুমি এখানে লিখেছো এইরোবিক অ্যানাইরোবিক, একটা অক্সিজেনের প্রেজেন্সে ঘটে একটা অক্সিজেনের অ্যাবসেন্সে ঘটে। তুমি বলেছো সব প্রসেস অ্যানাইরোবিক বা অ্যানাইরোবিক বা সব প্রসেসে অক্সিজেন দরকার হয় না। এটাতে আমি কি বুঝবো তিনটার মধ্যে কোনটা অ্যানাইরোবিক কোনটা এরোবিক? কিভাবে বুঝবো বলো তো? তুমি কি ইন্ডিকেট করে দিয়েছিলে আমাকে যে গ্লাইকোলাইসিস অ্যানাইরোবিক আর বাকি দুটো এরোবিক বলেছিলে এটা? তাহলে বলো আমি কেন মার্কস দিব? তুমি বলো আমাকে। জি ম্যাম, এই কথাটা উল্লেখ করি নাই। এবার বুঝতে পেরেছো জহুরুল? জি ম্যাম, বুঝতে পারছি। মানে তুমি উত্তরটা লিখেছো কিন্তু হচ্ছে মানে একটা উত্তর লিখেছো কিন্তু সেই উত্তরটা প্রশ্নের সাথে রিলেটেড না। বুঝতে পেরেছো? তো তোমাকে চিন্তা করতে হবে তুমি প্রশ্ন যেটা চেয়েছে তার রিলেটেড উত্তর আমি দিচ্ছি কিনা। ওকে ক্লিয়ার বাবা? আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। সামনে তো একটা পরীক্ষা আছে বড়, ওইটাতে ভালো করো, ঠিক আছে? ওটাতে তোমরা হ্যালো 5 ম্যাম। মিনিট দাঁড়াও 10। হ্যাঁ বলো। ম্যাম আমার সিটি আর সিটি অ্যাসাইনমেন্ট। পরে আচ্ছা এখন একটু পরে বলি, এখন ক্লাস করি। তুমি ক্লাসের শেষের লাস্টে আমাকে বলো আবার, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। কারণ 30 মিনিটের মতো সময় আছে তো, একটু ক্লাস নিই 30 মিনিট, তারপর হচ্ছে তুমি আবার বলো। হ্যাঁ বাবা? ওকে। আচ্ছা, লিপিড আমরা এখানে কি শিখবো? মেটাবলিজম শিখবো কার? লিপিডের। বেসিক্যালি শিখবো না, তোমরা তো আসলে মেটাবলিজমে পড়েছো না? লিপিড মেটাবলিজম পড়েছো কি? জি ম্যাডাম। তোমাদের লিপিড মেটাবলিজম পড়ানো হয়েছে, ভেরি গুড। তোমাদের কার্বোহাইড্রেট প্রোটিন আর লিপিড মেটাবলিজম পড়ানো হয়ে গেছে, তাই না? তো লিপিডটা কি আসলে? লিপিডের মনো ইউনিটটা কি? লিপিডের মনো ইউনিটটা কি? ফ্যাটি অ্যাসিড, ভেরি গুড। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল, তাই না? সো এই যে ফ্যাটি অ্যাসিড, আচ্ছা মেটাবলিজম মানে মেটাবলিজম মানে কি? মেটাবলিজম যদি আমি বলি যে হোয়াট ইজ মেটাবলিজম, হাউ ক্যান ইউ ডিফাইন মেটাবলিজম? ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম দুটোই হবে। ভেরি গুড ফরিদুল। ক্যাটাবলিজম মানে কি? ভেঙে যাওয়ার, ডিগ্রেডেশন। স্যার ডিগ্রেডেশন ম্যাম, ডিগ্রেডেশন। তৈরি হওয়া, সিনথেসিস। সিনথেসিস। ভেরি গুড। দেখো এখানে কি আছে, দেখো একদম ডেফিনেশনও তাই আছে। লিপিড মেটাবলিজম ইজ দ্য সিনথেসিস and degradations of lipid in cells. Clear? So involving the breakdown or storage of fats for energy and the synthesis of structure and functional lipids, so such as those involved in the construction of cell membrane. তোমরা লিপিড বায়োলেয়ার তো অসংখ্যবার পড়েছো, তাই না? সো এটা স্ট্রাকচারাল বা ফাংশনাল হচ্ছে তোমাকে কি বলছে, হেল্প করছে সেলের মধ্যে। আর সেলের মধ্যে যে লিপিডের ব্রেকডাউন হচ্ছে এবং পুনরায় আবার লিপিড তৈরি হচ্ছে, এই যে ব্রেকডাউন এবং সিনথেসিস এটাকে বলে হচ্ছে কি লিপিড মেটাবলিজম। এবং এটা হচ্ছে তোমার কি হয়, এটা একটু মানে তোমার হচ্ছে একটু ডিফারেন্ট, ঠিক আছে? এনিমেলের সাথে তোমার প্ল্যান্টের যে লিপিড মেটাবলিজমটা সেটা একটু ডিফারেন্স আছে। কারণ তোমার দেখো এনিমেলের যে বডির স্ট্রাকচার, যে বডির যেখানে যেটা, যেমন প্ল্যান্টের মধ্যে নিশ্চয়ই লাংস নেই, লিভার নেই, তাই না? সো মেইন মেটাবলিজম কোথায় হয়? আমাদের লিভারে হয় না? আমাদের মেটাবলিজম মেইনলি কোথায় হয়? লিভারে হয়। ভেরি গুড। বাট প্ল্যান্টের কি লিভার আছে? না ম্যাম। লিভার নেই, ওর সেলের মধ্যেই হবে, তাই না? প্ল্যান্টের যে সেল আছে সেলের মধ্যেই হবে। বাট লিপিড মেটাবলিজমের জন্য এখন এটা কোথায় হবে বা কিভাবে হবে? লিপিড মেটাবলিজমের জন্য যে এনজাইমগুলো দরকার হয়, কারণ তোমরা সবাই জানো এনজাইম ছাড়া কিন্তু কোনো ক্যাটাবলিক বা মেটাবলিক পাথওয়ে কমপ্লিটেড হওয়ার সম্ভব না, তাই না? সো তোমার এই এনজাইমগুলো সিনথেসিস পয়েন্ট
এনিম্যালে একরকম, প্ল্যান্টে আর একরকম। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিপিড মেটাবলিজম ইন এনিম্যাল অ্যান্ড প্ল্যান্ট। ঠিক আছে, দেখো আমাদের একটু এই যে দেখো বেসিক্যালি হচ্ছে যেটা ফ্যাটস আমাদের খাবারের থেকে আমরা যে ফ্যাটসটা নেই সেটা সিনথেসাইজড হয় লিভারের দ্বারা, কারণ উই অল নো দ্যাট লিভার ইজ দ্য কি মেটাবলিজম সাইট, রাইট? হ্যালো, জি ম্যাম। আমার কথা? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। সো দেখো লিপোজেনেসিস মানে কি দেখো তো? লিপিড ভাঙা, না না, জেনেসিস। জেনেসিস, তৈরি হওয়া। সিনথেসিস অফ লিপিড। ভেরি গুড। সো এই যে আমরা আচ্ছা আমরা কি তেল চুমুক দিয়ে খেতে পারি? খেতে পারি না, বাট আমরা কি করি, রান্না করে তেলটা খাই, কিন্তু আমাদের শরীরে কি তেলটাই পাওয়া যায়? ওভাবে পাওয়া যায় না। আমাদের শরীরে কি কি হিসেবে পাওয়া যায়, যেটা আমরা খাবারের মাধ্যমে লিপিডটা পাই, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরল হিসেবে আমাদের শরীরে বা হিউম্যান বডিতে সেটা পাওয়া যায়। বুঝতে পেরেছো? জি ম্যাম। তো আর এছাড়াও আরো কি ধরনের লিপিড পাওয়া যায়? মেমব্রেন লিপিড বা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। মেমব্রেন লিপিড কিগুলো? যেগুলো হচ্ছে তোমার যে ফসফোলিপিড আছে না লিপিড বাইলেয়ার মেমব্রেনে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, গ্লাইকোলিপিড, জি ম্যাম। গ্লাইকোলিপিডটা কি? যেটা লিপিডের নেচার বাট কার্বোহাইড্রেট বন্ড অ্যাটাচড উইথ ইট। আর আপনার ফসফোলিপিড কি? যেটা লিপিডের নেচার যার সাথে গ্রুপ ফসফেট অ্যাটাচ গ্রুপের থাকবে। সুগার। ভেরি গুড। সো আমরা কি কি ধরনের লিপিড পাই আমাদের হিউম্যান বডিতে? ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল এবং মেমব্রেন লিপিড। ঠিক আছে, so lipid metabolism basically considered as the digestions and absorptions process of dietary fat. ঠিক আছে, মানে ডাইজেশন মানে কি? ভেঙে যাওয়া আবার সেটাকে অ্যাবজর্ব করা। তোমাদের ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছো না তোমরা? কি পড়েছো? একটা খাবার তুমি ইনগালফ করছো, সেটা ইসোফ্যাগাস হয়ে স্টোমাক হয়ে তোমার ডাইজেশন শুরু হয়ে গেল। ইসোফ্যাগাস যেটা তোমার ধরো নর্মাল কার্বোহাইড্রেট, সেটা তোমার লাইপেজ মুখ থেকেই ডাইজেশন শুরু হয়ে যাবে, তারপরে ফাইনালি কোথায় যে হচ্ছে? স্টোমাকে হচ্ছে। বাট যেগুলো প্রোটিন বা ফ্যাট, সেটা ডাইজেশন শুরু হচ্ছে কোথায়? তোমার স্মল ইন্টেস্টাইনে। সো যখন ডাইজেশন শেষ তখন আবার কি শুরু হয়? তখন শুরু হয় অ্যাবজর্পশন বা ডিস্ট্রিবিউশন, তারপরে অ্যাবজর্পশন হয়, তাই না? সো ইজ all about the reminder of metabolism subject, যেটা তোমরা হচ্ছে অলরেডি শেষ করে এসছো অনেক আগে মেটাবলিজম, তাই না? জি ম্যাম। তারপরে দেখো দুই ধরনের সোর্স থেকে এই ডায়েটারি ফ্যাটস বা হচ্ছে এই লিপিড আমরা পেতে পারি আমাদের শরীরে। সেটা হচ্ছে কি ডায়েটারি ফ্যাটস, যখন আমরা ডায়েটারি ফ্যাটস কনজিউম করি তখন তা থেকে, বা ফ্রম স্টোরড ফ্যাট। স্টোরড ফ্যাট মানে কি? যেটা আমাদের শরীরে হিউম্যান বডিতে স্টোরড আছে। ঠিক আছে, আমাদের শরীরে উপরে বলে না তোর তো চামড়া অনেক, তোর তো শরীর অনেক চর্বি হয়ে গেছে, এই যে থলথলে যে অংশটুকু সেগুলো কি? চর্বি, স্টোরড ফ্যাট। ওকে, আর একটা হচ্ছে কি, আমরা যেমন হচ্ছে তোমার বাদাম বা হচ্ছে এই যে ডিম, এখান থেকে আমরা কি প্রোটিন পাই না, সরি ফ্যাট পাই না? জি ম্যাম। এটা হচ্ছে ডায়েটারি ফ্যাটস। আর একটা হচ্ছে স্টোরড ফ্যাট, মানে আমাদের শরীরে যেখানে স্টোর থাকে সেটা। ঠিক আছে, দেখো বেসিক্যালি হচ্ছে এই তো বুঝলা যে লিপিডটা কি, আসলে লিপিড মেটাবলিজমটা আসলে কি, এবং আমাদের শরীরে কি কি ধরনের লিপিড পাওয়া যায়, এবং এই লিপিডগুলো আমরা কোন কোন সোর্স থেকে পেতে পারি। সো দ্যাট ইজ ইট। ওকে, কিন্তু দেখো লিপিড মেটাবলিজম তোমার হিউম্যান বডিতে বেসিক্যালি কোথায় হচ্ছে? লিভারে। ওকে, আর প্ল্যান্টে হচ্ছে, প্ল্যান্টটা অবশ্যই ডিফার হবে কারণ প্ল্যান্টে লিভার নেই। প্ল্যান্টের স্পেসিফিক সেলে হচ্ছে তোমার কি হয়? এই লিপিডটা মেটাবোলাইজ হয়। এখানে দেখো কিছু মেমব্রেন লিপিডের নাম বলেছি, তোমাকে বলেছি না হিউম্যান বডিতে কি কি ধরনের লিপিড পাওয়া যায়? একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, আর একটা হচ্ছে মেমব্রেন লিপিড। তো এখন তোমাকে বলতে পারে, আমি যে এতক্ষণ বললাম গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, দেখতে পেয়েছো? এগুলো সবই কি লিপিড? মেমব্রেন লিপিড, রাইট? এগুলো সব কি লিপিড? মেমব্রেন। হবে মেমব্রেন লিপিড গুলো কারা কারা? সো ফসফোলিপিডটা কি? ফসফোলিপিডটা হচ্ছে লিপিড, বেসিক্যালি লিপিড ইন নেচার, বাট এর সাথে কি গ্রুপ থাকবে? অ্যাটাচড ফসফেট গ্রুপ। এবং এটা খুবই মেজর কম্পোনেন্ট অফ লিপিড বাইলেয়ার মেমব্রেন অফ আওয়ার সেল। যেটাতে লিপিড বাইলেয়ার মেমব্রেন থাকে না, হাইড্রোফোবিক হেড এন্ড হাইড্রোফিলিক টেইল থাকে তো? জি ম্যাম, থাকে। তো এটা হচ্ছে কেন? এটা কারণ হচ্ছে তোমার যে কোনো কিছু যাতে একটা থেকে আরেকটা ট্রান্সপোর্টেশন যাতে খুব স্ট্রিক্টলি
মেনটেন করা হয় এবং ট্রান্সপোর্টেশনের সুবিধা হয়। এই জন্য প্রত্যেকটা সেলের গায়ে কি আছে, লিপিড বাইলার মেমব্রেন আছে এবং সেখানে কি আছে, লিপিড আছে এবং সেই লিপিডগুলো কি কি, ফসফোলিপিড। এখন দেখো আরেকটা ধরনের লিপিড আছে, সেটা হচ্ছে স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গোলিপিড কি? দেখো স্ফিঙ্গোলিপিড are most foundly in the cell membrane of neural tissue. Neural tissue বলতে কি বোঝো? ম্যাম নিউরনের উপরে যেটি নিউরনের টিস্যু নিউরন ভেরি গুড, এটা হচ্ছে নার্ভ টিস্যু আর কি, বেসিক্যালি হচ্ছে নার্ভ টিস্যু, নার্ভাস হ্যাঁ সিস্টেমে যে টিস্যুগুলো সেখানে পাওয়া যাচ্ছে। ওকে, সো সেখানে কি ধরনের লিপিড পাওয়া যায়? স্ফিঙ্গোলিপিড। সেখানে কিন্তু আবার ফসফোলিপিড পাচ্ছ না। ওকে, ওদের স্ট্রাকচারও তো আবার ওইরকম, এই জন্য এছাড়া হ্যাঁ দেখো এটা এই স্ফিঙ্গোলিপিড কিন্তু আবার তোমার প্ল্যান্টেও পাওয়া যায়। সেটা কোথায় পাওয়া যায় দেখো তো? টোনোপ্লাস্টে। তোমার হিউম্যানে পাওয়া যায় কোথায়? নিউরাল টিস্যুতে। আর প্ল্যান্টে পাওয়া যায় কোথায়? টোনোপ্লাস্টে। ঠিক আছে, মানে তোমাকে যে বললাম না লিপিড মেটাবলিজম, দেখো প্ল্যান্টেও আমরা বলি না যে প্রাণীজ ভিটামিন বা প্রাণীজ আমিষ, প্রাণীজ প্রোটিন বলি তো। সো প্ল্যান্টের মধ্যেও তো ফ্যাট থাকে, সেখানে তো ফ্যাটের ব্রেকডাউন হয়, লিপিডের ব্রেকডাউন হয়, তাই না? নাহলে আমরা কিভাবে তেল বের করি বা কিভাবে তেল ওখান থেকে ইয়ে করি? সো এই প্ল্যান্টের যে লিপিড মেটাবলিজম বা লিপিড ব্রেকডাউন বা লিপিড সিনথেসিস, এর পেছনে যে এনজাইমগুলো দায়ী, সেগুলোর যে উৎপত্তি স্থল আর এনিম্যালের উৎপত্তি স্থলের মধ্যে ডিফারেন্সেস আছে। বেসিক্যালি সেটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, আরেকটা কি ধরনের লিপিড পাওয়া যায় দেখো? গ্লাইকোলিপিড। বুঝতেই পারছো, গ্লাইকো মানে কি? একটা গ্লাইকোজেন বা হচ্ছে কার্বোহাইড্রেট চেইন থাকবে লিপিডের সাথে। ঠিক আছে, আরেকটা কি আছে দেখো? গ্লিসারো ফসফোলিপিড। তার মানে এখানে গ্লিসারো থাকবে, ফসফেটও থাকবে। ওকে, এখানে হচ্ছে এটা কোথায় পাওয়া যায় দেখো? এটা হচ্ছে নিউরাল টিস্যুতে পাওয়া যায়। তো নিউরাল টিস্যুতে কত ধরনের লিপিড পাওয়া যায়? স্ফিঙ্গোলিপিড আর হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড। ঠিক আছে, তো এই যে বললাম আমাদের মেমব্রেন লিপিড ছাড়াও কি কি পাওয়া যাচ্ছে? কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এন্ড ফ্যাট। দেখো এখানে আদার যে টাইপগুলো আছে লিপিডের, সেগুলো হচ্ছে এখানে বর্ণনা করা আছে। এখানে তুমি বেসিক্যালি বুঝতে পারবা যে এটা কোলেস্টেরল যেটা, সেটা কোথায় আছে হিউম্যানে বা হচ্ছে কোথায় হচ্ছে প্ল্যান্টে আছে। দেখো কোলেস্টেরল হচ্ছে প্রিকারসর অফ ডিফারেন্ট হরমোনস, যেমন স্টেরয়েড হরমোন, এগুলো কিন্তু সবই কিন্তু কোলেস্টেরলের ডেরিভেটিভস। বুঝতে পেরেছো? যেমন ভিটামিন ডি, বিভিন্ন ভিটামিনও কিন্তু কোলেস্টেরল ডেরিভেটিভ। ঠিক আছে, সো দেখো is the main precursor for different hormones in our bodies such as progesterone and testosterone. এই দুটো কি হরমোন? প্রোজেস্টেরন এন্ড টেস্টোস্টেরন, এটা কি হরমোন? এরা সেক্স হরমোন। সেক্স হরমোন। ভেরি গুড। প্রোজেস্টেরন কার? ছেলের না মেয়ের? মেয়েদের। আর টেস্টোস্টেরন? ছেলেদের। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ছোটবেলায় সব বাচ্চাদের ভয়েস মেয়ে লাগে, বাট বয়সন্ধি কালের পরে হচ্ছে ছেলে ছেলে হয়ে যায়, এই মেকানিজমটা না এটা এটার মধ্যে তো হরমোনাল ব্যাপার স্যাপার আছে। ঠিকের জন্য ডেভেলপমেন্ট করে ম্যাডাম। কি থেকে হরমোনগুলো ডেভেলপ করে, হরমোনগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, তখন বাড়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়। ব্যাপারটা হচ্ছে শুরুতে সবারই প্রোজেস্টেরন থাকে। জি ম্যাম, সেটাই কনভার্টেড হয় ইনটু ম্যাম। এই জন্যই টেস্টোস্টেরন। তো বলে যে সবার মধ্যেই একটা মেয়ের একটা ক্যারেক্টার থাকে, সব পুরুষের মধ্যে থাকে। হ্যাঁ, কিন্তু যেই পুরুষের মধ্যে টেস্টোস্টেরন কম কনভার্টেড হয় তারা একটু মেয়ে মেয়ে হয়। অনেকে আছে না শিমেল, এদেরকে শিমেল বলে। শি SHE, শি ফর ফিমেল, মানে আর মেল হচ্ছে তো মেল, বুঝতেই পারছো, ম্যান আর কি, পুরুষ জাতি। তো অনেকেই আছে না যে শরীরটা একদম পুরুষের মতো, মানে তোমার হচ্ছে সেক্স মানে অর্গানটাও পুরুষের মতো, বাট ইন্টারনাল সব অ্যাপিয়ারেন্স সব মেয়েদের মতো। হয় না এরকম? তোমরা তো অনেক টিকটক দেখো, সবকিছু দেখো। ম্যাম আপনাদের ধর্মমত তো বলে ওই যে এই মহাদেবরে অর্ধ নারীশ্বর বলে, এই জন্যই হয়তো এর ব্যাপক একটা ইয়ে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইটাই যে হচ্ছে শুরু থেকে সবাই আমরা বেসিক্যালি নারী কেন থাকে জানো? নারী কেন থাকে এর একটা ব্যাখ্যা তোমাদেরকে আমি দিই। এই যে তোমার নেচার বলো, প্রকৃতি বলো, ম্যাম নারী হচ্ছে শক্তির আধার। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক আছে। প্রকৃতি কিন্তু শি, মানে প্রকৃতিকে শি হিসেবে অ্যাড্রেস করা হয়, কারণ প্রকৃতি ক্রিয়েটস, প্রকৃতি সৃষ্টি করে আর নারী সৃষ্টি করে। এই জন্য যখন একদম ছোট থেকেই কোনো
কোনো শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন এই প্রকৃতি নিয়েই সে জন্মগ্রহণ করে। আস্তে আস্তে প্রকৃতি তাকে ডিফাইন করে যে তুই ছেলে হবি নাকি তুই মেয়ে হবি। অনেক সময় ওই যে অনেকে বলে না যে প্রকৃতির কি নিষ্ঠুর অবহেলা, আমাকে আমাকে শরীর করেছে ছেলেদের কিন্তু ভেতরটা রয়েছে মেয়েদের। এটা কারণ হচ্ছে ওর ইন্টারনালের ডেভেলপমেন্টের কোনো ঠিক আছে, ওর প্রোজেস্টেরন ফাইনালি একদম ফুললি কনভার্টেড হয়নি। ফুললি হয়তো কনভার্টেড হয় না, কিছু থেকেই যায়, বাট ফুললি আবার অনেকে আছে না মেয়েদের শরীরে অনেক বেশি গোফ দাড়ি অনেকে আছে, হয় না? তার মানে হচ্ছে কিছু প্রোজেস্টেরন ওর শরীরে কি হয়ে গেছে, টেস্টোস্টেরনে কনভার্টেড হয়ে গেছে। হরমোনাল, সবাই বলে না হরমোনাল প্রবলেম, বাট কি হরমোনের প্রবলেম, কোন হরমোনের প্রবলেম? সেক্স হরমোনের প্রবলেম। বুঝতে পেরেছো? জি ম্যাম। পৃথিবীটা অনেক রহস্যময় কিন্তু ভীষণ সুন্দর, তাই না? জি ম্যাম, অবশ্যই সুন্দর ম্যাম। আচ্ছা দেখো, এটা কিন্তু প্ল্যান্টেও পাওয়া যায় আবার এনিম্যালও পাওয়া যায়, বোথ। এটা হচ্ছে প্রেজেন্ট ইন বোথ ক্যাটাগরিজ, ঠিক আছে? একটা দেখো স্টেরয়েড আর দ্য ইম্পর্টেন্ট অফ সেল সিগন্যালিং মলিকিউলস ইন অ্যানিমাল সেলস অ্যান্ড আর এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ। স্টেরয়েড কিন্তু আবার প্ল্যান্ট গ্রোথের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ফ্যাটস, এটা হচ্ছে মেজর ফর্ম অফ এনার্জি স্টোরেজ ইন হিউম্যান বডিতে এটা হিসেবে হচ্ছে তোমার কি করছে, স্টোর ফর্ম অফ ফ্যাট ইন হিউম্যান বডি। আর এটা হচ্ছে কি আছে, ফ্যাটি অ্যাসিড কি, এটা মনো ইউনিট অফ ফ্যাট না, ফ্যাটি অ্যাসিড। হ্যালো, কার শব্দ হচ্ছে? ম্যাম শব্দ হচ্ছে কার যেন। ম্যাম আপনি সবাই মিউট করে দেন না। একটু মিউট করো তো। রাজু বলো। হ্যাঁ আমি বাসায়, বলো। বাসায় ক্লাস আছে। হ্যালো, জি তোমরা ম্যাম। কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে না পাচ্ছেন? ডিউটি নেই, ক্লাস চলে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে দেখো একটা কি আছে, বাইল সল্টটা কি, এটা লিভার থেকে সিক্রেটেড হয় এন্ড দে ফ্যাসিলিটেট লিপিড ডাইজেশনস ইন দ্য স্মল ইন্টেস্টাইন। কিন্তু একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে থ্রু দ্য ডিউরিং দ্য লিপিড মেটাবলিজম, ঠিক আছে? কেউ হচ্ছে লিপিড ডাইজেশন করছে বা কেউ নিজেই একটা মানে কি বলে ব্রেকডাউন প্রোডাক্ট অফ লিপিড, বুঝতে পেরেছো? তো দেখো এটা কি করছে, এটা কি করে লিপিড ডাইজেশনে হেল্প করে বাইল সল্ট। এটাকে কি আর হচ্ছে এটা কি ইকোসানয়েডস কি, এটাও একটা তোমার হচ্ছে ফর্ম অফ ফ্যাটি অ্যাসিড ইন দ্য বডি এন্ড দে আর ইউজড ফর সেল সিগন্যালিং। আচ্ছা সেল সিগন্যালিং এর জন্য আর কে ইউজড হয়েছে একটু আগে পড়িয়েছিলাম, কোন ফর্মটা, কোন লিপি সেল সিগন্যালিং কাজ করছে ইকোসানয়েড ছাড়াও? স্টেরয়েড ম্যাডাম। ভেরি গুড, স্টেরয়েড, তাই না? সো এই যে ফাংশনগুলো একটু ডিটেলে যদি পড়ো, যদি আমি মনে করো একটু উল্টাপাল্টায় প্রশ্ন করি যে হচ্ছে মানে হোয়াট ইজ দ্য ফাংশন অফ হু আর ইনভলভড ইন সেল সিগন্যালিং ইন হিউম্যান, বা যদি বলি except ecosanoid, name one more lipid that is involved in the cell signaling. বুঝতে পেরেছো? তো তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে যে ecosanoid is involved in the cell signaling process, and along with ecosanoid one more lipid that is steroid are also involved in this process. বুঝতে পেরেছো কিভাবে আনসারগুলো লিখতে হয়? প্রশ্ন যেভাবে চায় প্রশ্নের আঙ্গিকে আনসারগুলো লিখতে হয়, দ্যাট ইজ দ্য ট্রিক টু গেট দ্য ফুল মার্ক। বুঝতে পেরেছো? যেমন যদি আমি প্রশ্ন করি হোয়াই, তাহলে তোমাকে লিখতে হবে এটা হয় বিকজ এই কারণ, ঠিক আছে? তোমরা এই রিজনগুলো লিখো না, এই কথাগুলো এভাবে কেউ লিখো না, এটা কিন্তু খুবই খারাপ আর কি অভ্যাস। আরেকটা দেখো কিটোন বডিটা হচ্ছে এনার্জি স্টোরেজ ফর্ম। এটা হয় কি, ধরো ফ্যাটি অ্যাসিড তো অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হয়, অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হওয়ার পর অ্যাসিটাইল কোয়ে তখন কোথায় যায়, তখন ও যায় ক্রেবস সাইকেলে যেয়ে ও ফাইনালি হচ্ছে কি করে, ও
ও হচ্ছে এটিপি এন্ড এনএডিপিএস প্রোডিউস করে এবং সেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যে ফাইনালি এটিপি মানে এনার্জি প্রোডিউস করে। সো এই ফ্যাটি অ্যাসিড যখন মানে হায়ার অ্যামাউন্টে যখন এটা ডিগ্রেডেড হয় এবং অ্যাসিটাইল কোয়ের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন সব অ্যাসিটাইল কোয়ে তখন টিসিএস সাইকেলে প্রবেশ করতে পারে না। আর টিসিএস সাইকেলে প্রবেশ করতে না পারলে তখন কিছু অ্যাসিটাইল কোয়ে তখন কি হয়, লিভারে চলে যায়। লিভারে যেয়ে সেখানে স্টোরড হয় কিটোন বডি হিসেবে। So, যখন দেখো এটা তখন এনার্জি প্রোভাইড করে ডিউরিং দ্য পিরিয়ডস অফ স্টারভেশন আর লো ফুড ইনটেক। তুমি যদি কম ফুড ইনটেক করো বা হচ্ছে রোজা রাখো বা অনেকদিন খাবার না খেয়ে থাকো তাহলে হচ্ছে তখন ধরো বাইরে থেকে কোনো এক্সট্রা ফুড যাচ্ছে না, কোনো প্রোটিন ফ্যাট বা কার্বোহাইড্রেট যাচ্ছে না, তখন বডির এই কিটোন বডি তখন আবার অ্যাসিটাইল কোয়েতে কনভার্টেড হয় এবং অ্যাসিটাইল কোয়ে তখন ফ্যাটি টিসিএস সাইকেলে যেয়ে ফাইনালি তোমাকে শরীরকে এনার্জি প্রদান করে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিটোন বডির কথা। এটা মনে হয় জহুরুল একবার কোয়েশ্চেন করেছিল আমাকে, তাই না? কি ম্যাম? জহুরুল হারায় গেছে। না না, জহুরুল হারায়নি। আচ্ছা আচ্ছা আছি। আচ্ছা দেখো তোমার কিটোন বডিসটা এই যে কিটোজেনেসিস বা কিটোন বডিস এখানে ডিটেইলে আছে। আর এখানে টা হলো তোমার এই কিটোন বডি হচ্ছে লিভার সেলের মাইটোকন্ড্রিয়াতে হয়, কিন্তু মানে প্ল্যান্টের মধ্যে কোনো কিটোন বডি তৈরি হয় না। এটা হচ্ছে একটা ডিফারেন্সেস, ঠিক আছে? ডিফারেন্সগুলো একটু মাথায় রেখো। ক্লিয়ার? আচ্ছা এখানে দেখো তোমার লিপিড মেটাবলিজম তো বেসিক্যালি কি বললাম, তোমার কেটাবলিজম এন্ড অ্যানাবলিজম, তাই না? কেটাবলিজম মানে কি ডাইজেশন, ওকে, এন্ড অ্যাবজর্পশন মানে কি, সেটা তোমার তুমি যে ডাইজেশনটা হচ্ছে যদি সেল অ্যাবজর্বই না করে তোমার সেল কি আর এনার্জি পাচ্ছে? তো তোমাকে ডাইজেশনের পরে কি করতে হবে, ইমিডিয়েটলি অ্যাবজর্ব করতে হবে। অ্যাবজর্ব করার পরে ঠিকঠাক জায়গায় কি করতে হবে, যেই সেলে যেখানে এনার্জি দরকার সেখানে ট্রান্সপোর্টেশন হতে হবে। সো এই তিনটা বেসিক স্টেপস মিলেই তোমার কি আছে, লিপিড মেটাবলিজম। ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা মেয়েরা আছে কম কথা বলছো কেন? রাগ করেছো ম্যাডাম? খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে ম্যাম। না ঘুমাচ্ছে ম্যাম, ম্যাম, ঘুমাচ্ছে। কি একটা এলিগেশন দিল তোমাদের উপরে, হ্যাঁ? ঘুমাচ্ছ নাকি ম্যাম তোমরা? জরুরি ঘুমায়, যে ঘুমায় সেই বল। তোমরা না ঘুমাইলে তো এখন চিল্লে উঠছে প্রতিবাদ করতে, কিন্তু তোমরা আসলেই ঘুমাও। তোমরা এত কথা বললে আমরা সুযোগ পাই না, এই জন্য আমরা চুপই থাকি। সুযোগ বানায় নিতে হয়। আহারে আমার মেয়েদেরকে তোমরা এভাবে ডমিনেট করো না। ম্যাম, আমি একটা কথা বলছি, 4-5 জন মিলে আমার সাথে লাগছে, তো আমরা কথা বলি কি তোমার করবো? সাথে তোমার সাথে আমি আমরা লাগছি 4-5 না। জন মিলে আর কেউ কথা বলে না, কারণ ঘুমায় তারা। এই আমরা সবাই আছি, কেউ ঘুমায় না। ছেলেদের সাথে লাগতে নাই, ছেলেরা একটু বেশি আচ্ছা থ্যাংক ইউ, ছেলেরা বেশি বুদ্ধিমান স্বীকার করার জন্য থ্যাংক ইউ। নাজমুল, তুই বেশি কথা বলছিস, ঠিক আছে? হ্যাঁ, দেশ চালায় নারী। ম্যাম দেখছেন, দেশ চালায় নারী, ওই দিকটাকে বললাম না, কমপ্লিমেন্ট দিছি, এখন ওই যে এই জন্য ম্যাম দেশের এই অবস্থা। কি বললা তুমি? দেশের এই অবস্থা? ঠিক আছে, আমি আমার ডিপার্টমেন্টের হেড কে বলবো স্যার প্রত্যেকটা মেয়েকে অন্য ডিপার্টমেন্টে শিফট করেন, এখানে সব ছেলে দিয়ে ভরে দেন। রাজি আছি, কোনো সমস্যা নেই। না ম্যাম, না ম্যাম। না ম্যাম, ওকে গুম করা হবে, যে বলছে এই অবস্থা। আরে তোমরা এত দুষ্টু। আমিও দুষ্টু ছিলাম, তোমাদের থেকে বেশি দুষ্টু ছিলাম। ওকে, আমরা তাহলে লিপিড ডাইজেশনে যাই, ঠিক আছে? আমার মাথা ঘুরে গেছে। আচ্ছা, ডাইজেশনটা কি আসলে বোঝাই যাচ্ছে? ডাইজেশনটা হচ্ছে একদম ফার্স্ট স্টেপ। এখানে হচ্ছে কি হয়, তোমাকে ট্রাইগ্লিসারাইডটা কি হবে, ভেঙে যাবে, তাই না? ইনটু মনোগ্লিসারাইড। ট্রাই মানে কি 3, যেখানে 3টা গ্লিসারিন অ্যাড থাকবে। সো ট্রাইগ্লিসারাইড ব্রেক ডাউন টু স্মলার মনোগ্লিসারাইড উইথ দ্য হেল্প অফ লাইপেজ এনজাইম। সো লিপিডকে ভাঙে কে? কোন এনজাইম? ম্যাম লাইপেজ। প্রোটিনকে কে Lipase ভাঙে? enzyme। প্রোটিনকে কোন এনজাইম ভাঙে? প্রোটিনকে কোন এনজাইম ভাঙে? প্রোটিয়েজ। কে বললো? নাম বললো? কাহিনীর নাকি ঘুমাইতেছে কে? কাহিনীর ম্যাম মনে হয়। শাহিনুর, থ্যাংক ইউ সোনা। আচ্ছা,
দেখো digestion of fat begin in the mouth through the chemical digestions but by lingual lipase কিন্তু দেখো আমরা সবসময় জানি না আমাদের জিহ্বায় কি থাকে অ্যামাইলেজ থাকে আমাদের জিহ্বায় কিন্তু লাইপেজও থাকে কিন্তু ফ্যাটকে ভাঙার মতো ও হচ্ছে কিসে? এনাফ না তাই হচ্ছে বেসিক্যালি ফ্যাট এবং প্রোটিনটা ডাইজেশন হয় বেসিক্যালি স্মল ইন্টেস্টাইনে ঠিক আছে বাট শুরুটা হয় Wow. মুখ থেকেই ওকে দেখো আমরা অলওয়েজ আগে কি জানতাম যে জিহ্বাতে অ্যামাইলেজ পাওয়া যায় জিহ্বাতে কিন্তু লাইপেজও আছে সো এটা শুরু হয় একদম মাউথ থেকে ইনজেস্টেড কোলেস্টেরল ইজ নট lipase and stays intact until it enters the epithelial cell of the small intestine বুঝতে পেরেছো কোলেস্টেরল ভাঙা কিন্তু এত সহজ না ও স্মল ইন্টেস্টাইনে যাবে তারপরে সে ভাঙবে তার আগে না lipids then continue to stomach where chemical digestions continue by gastric lipase কোথায় পাওয়া যায় ম্যাম স্টমাকে না তোমাকে হ্যাঁ তো এখান থেকে কন্টিনিউটার হয় তারপরে হচ্ছে কি হচ্ছে দেন হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন বিগিনস এইটাকে মেকানিক্যাল ডাইজেশন প্রসেসটাকে কি বলে পেরিস্টালসিস যেখানে হচ্ছে ওকে এই টার্মটা মনে রেখো এই টার্মটা হয়তোবা আমি কোন একটা টার্ম ইয়াতে দিতে পারি তো এটা মনে রেখো আর কি আর হচ্ছে যাই হোক দেখো বেসিক্যালি হচ্ছে তোমার দেখো স্মল ইন্টেস্টাইনে মেজরিটি অফ লিপিডের ডাইজেশনটা হয় ঠিক আছে এটাই হচ্ছে মেইন কথা ডাইজেশন মানে হচ্ছে সেখানে অবশ্যই কি থাকবে এনজাইম থাকবে সেটাকে ভেঙে ক্ষুদ্র অংশে তোমার কি করবে করবে এটাই হচ্ছে কি ডাইজেশনের মেইন উদ্দেশ্য দেখো প্যানক্রিয়াস কোথায় থাকে বলো তো প্যানক্রিয়াস থেকে কি বের হয় আচ্ছা প্যানক্রিয়াস থেকে সিক্রেট দুটো হরমোনের নাম বলো তো ইনসুলিন গ্লুকাগন ইনসুলিন গ্লুকাগন আর প্যানক্রিয়াসে কি ধরনের ইয়া পাওয়া যায় এনজাইম পাওয়া যায় লিপিড ভাঙার জন্য প্যানক্রিয়াটিক লাইপেজ প্যানক্রিয়াটিক লাইপেজ এন্ড বাইল সল্ট ডিপেন্ডেন্ট লাইপেজ ঠিক আছে তখন ওখান থেকে সিক্রেশন হয়ে কোথায় যাবে স্মল ইন্টেস্টাইনে যাবে সেখানে কি ভাঙবে সেখানে হচ্ছে ফাইনালি তোমার ট্রাইগ্লিসারাইড বা কোলেস্টেরলকে ভেঙে ফেলবে আর তারপরে আবার সেটাকে ফার্দার আবার সেটা ডাইজেশন হবে এবং তখন কি হচ্ছে এন্ড দেন সেই ফ্যাটি অ্যাসিড বা ইন্ডিভিজুয়াল ক্ষুদ্র ফ্যাটি অ্যাসিড ইউনিটটাই হচ্ছে অ্যাবজর্পশনের জন্য এনাফ হবে ঠিক আছে কারণ বড় বড় জিনিস তো তোমার সেল অ্যাবজর্ব করতে পারবে না সেলের অ্যাবজর্বেবল কম্পাউন্ডে বা সাইজে নিয়ে আসতে হবে ততক্ষণ পর্যন্ত ডাইজেশন কন্টিনিউস হবে ঠিক আছে আবার এই যে প্যানক্রিয়াটিক লাইপেজটা তোমার হচ্ছে ব্রেকডাউন করছে সঙ্গে সঙ্গে এটা কিন্তু সিগন্যালিংও দিচ্ছে কিসের জন্য যে ট্রাইগ্লিসারাইড ভাঙতে হবে সেই সিগন্যালটা পাস করছে কে প্যানক্রিয়াটিক লাইপেজ ঠিক আছে এখন দেখো তোমাদের তো বলাই আছে তাহলে লিপিড অ্যাবজর্পশনটা কি হবে সেকেন্ড স্টেপ হচ্ছে লিপিড অ্যাবজর্পশন কারণ তোমার যতক্ষণ পর্যন্ত একটা মিনিমাল সাইজে না আসবে ততক্ষণ পর্যন্ত ডাইজেশনটা কন্টিনিউড হবে বাট যখন মিনিমাল একটা পারফেক্ট সাইজে চলে আসবে টু অ্যাবজর্ব বাই দ্য সেলস তখন হচ্ছে কি হচ্ছে লিপিডটা অ্যাবজর্বড হবে এবং হ্যাঁ অ্যাবজর্পশনটা তখন শুরু হতে থাকবে যেমন ধরো short chain of fatty acid can be absorbed in the stomach while most absorption of fatty acid occurs in the small intestine বুঝতে পেরেছো মানে এটা যেমন ধর ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করছে সে কতটুকু অ্যাবজর্ব করতে পারবে ওকে যেমন ধর তোমার বয়স 10 বছর তুমি 2 কেজি ওজন ক্যারি করতে গেলে তোমার কষ্ট হবে বাট তোমার বয়স হচ্ছে 25 থেকে 30 বছর তুমি কি করবা ইজিলি 5 থেকে 10 কেজি ক্যারি করতে পারবা ওকে সো তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী তোমার অ্যাবজর্পশনটা হবে সো তোমার স্টমাক করছে কি লং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড আর লং চেইন ফ্যাটি অ্যাসিডটা কোথায় অ্যাবজর্ব হচ্ছে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনে ঠিক আছে ম্যাম শর্টটা স্মল ইন্টেস্টাইনে না হ্যাঁ শর্টটা আর লার্জটা যেটা সেটা হচ্ছে কি মোস্ট অফ দ্য অ্যাবজর্পশন হয় কোথায় স্মল ইন্টেস্টাইনে সেটা বলছি হ্যাঁ তুমি আমি শুনছিলাম হচ্ছে লার্জ ইন্টেস্টাইন এইজন্য হচ্ছে তোমাকে থামিয়ে দিয়েছিলাম ঠিক আছে আচ্ছা আমাকে এটা বলো তো ট্রাইগ্লিসারাইডটা ভেঙে ট্রাইগ্লিসারাইড কিন্তু ফ্যাট ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড এটা কিন্তু ফ্যাট ভেঙে কিসে কনভার্টেড হয় ফ্যাটি অ্যাসিড ম্যাম ফ্যাটি অ্যাসিড হ্যাঁ ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল সো পড়া বোঝার দরকার নেই তুমি জাস্ট এটুকু মনে রাখো যে হচ্ছে লিপিড ডাইজেশন হচ্ছে এন্ড দেন লিপিড অ্যাবজর্পশন হচ্ছে ঠিক আছে আর লিপিড ট্রান্সপোর্টেশনটা ব্যাপারটা কি তোমার এই যে ব্যাপারটা হচ্ছে তোমার এখন হচ্ছে কি হবে
ট্রান্সপোর্ট করতে হবে, ঠিক আছে? মানে কোন অংশে কি ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী তাকে ট্রান্সপোর্ট করতে হবে। দেখো, ডিউ টু দ্য হাইড্রোফোবিক নেচার অফ দ্য মেমব্রেন লিপিড, triglyceride and cholesterols, they require special transport proteins known as lipoprotein. এটা একটা ট্রান্সপোর্টার দরকার হয়, কারণ অন্যদিকে ট্রান্সপোর্ট করতে পারে না, যেহেতু এটা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক মানে কি? ম্যাম অদ্রবণীয়, যেটা পানি সংস্পর্শ করতে পারে না। ফোবিক মানে হচ্ছে ফোবিয়া, তার মানে হচ্ছে ভয়। হাইড্রো মানে হচ্ছে ভয়, পানি, তার মানে হচ্ছে পানি। পানিতে যে ভয়, মানে হচ্ছে পানিতে মানে সে পানিতে solid। অদ্রবণীয়। জি ম্যাম। অদ্রবণীয়, ভেরি গুড। তাহলে যেহেতু এরা নেচারই হচ্ছে, কারণ এদের বাইরের দিকে থাকে হাইড্রোফোবিক টেইল আর ভেতর দিকে থাকে হাইড্রোফিলিক হেড, তাই না? সো ভেতরের অংশটা, এই জন্য এদেরকে কি বলে? অ্যাম্ফিপ্যাথিক বলে। অ্যাম্ফিপ্যাথিক মানে হচ্ছে কি, এদের দুই ধরনের ফোবিয়াই আছে, বুঝতে পেরেছো? হাইড্রোফিলিক জি, ma'am। প্লাস যেহেতু এদের বাইরের দিকে হাইড্রোফোবিক নেচার আছে, এই জন্য এদের ক্যারি করার জন্য ট্রান্সপোর্ট প্রোটিন দরকার হয়। এই ট্রান্সপোর্ট প্রোটিনটার নাম কি? লিপোপ্রোটিন, ঠিক আছে? So জি, the ma'am। amphipathic structure of lipoprotein allows the triglyceride and cholesterol to be transported through the blood. এই জন্যই ব্লাডের মাধ্যমে সে সুন্দর হয়ে ট্রান্সপোর্টেশন হওয়ার পরে সে ঠিকঠাক জায়গায় কি করতে পারে? মুভ আউট করতে পারে, ঠিক আছে? একটা দেখো, তোমার এই যে ডেনসিটি আছে, কাইলোমাইক্রনটা হচ্ছে ওয়ান সাবগ্রুপ অফ লিপোপ্রোটিন। লিপোপ্রোটিনটা কি বললাম? ক্যারিয়ার প্রোটিন, ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে? তো লিপোপ্রোটিনের একটা সাবগ্রুপ হচ্ছে কি? কাইলোমাইক্রন। যদি তোমাকে লিখি হোয়াট ইজ কাইলোমাইক্রন, তাহলে আবার মানে ভুলিয়ে যেও না। কাইলোমাইক্রনটা হচ্ছে সাবগ্রুপ অফ লিপোপ্রোটিন, যেটা তোমার কি করছে? যে লিপিডটা ডাইজেশন হয়েছে সেই লিপিডটাকে স্মল ইন্টেস্টাইন থেকে পুরো বডিতে ছড়িয়ে দিবে, ট্রান্সপোর্ট করে দিবে, ঠিক আছে? জি ম্যাম। এই লিপোপ্রোটিন আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ভেরি লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে এইচডিএল, যেটা হচ্ছে কি? হাই হাই ডেনসিটি ডেনসিটি। হাই ডেনসিটি। কোনটা আমাদের শরীরের জন্য ভালো? এইচডিএল ম্যাম। এইচডিএল, ভেরি গুড। এইচডিএল গুড, আর হচ্ছে এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল বা হচ্ছে ব্যাড লিপোপ্রোটিন, ওকে? জি ম্যাম। আচ্ছা, এই গেল ব্যাপারটা। আর এটা হচ্ছে তোমার, আচ্ছা তোমরা কি আজকে আর পড়বা? আজকে থাক তাহলে। না আমার দিন না থাক। কম পড়াইলে তো ভালোই লাগে। কম পড়ালে ভালো লাগে, বাট শেষ করতে হবে না? আচ্ছা, নেক্সট ক্লাসে আমাদের এটা শেষ করে অন্য একটা চ্যাপ্টার নিতে হবে, বুঝতে পেরেছো? সেদিন ফুল প্রিপারেশন নিয়ে এসো। ম্যাম ঠিক আছে ম্যাম। লেকচারার কয়টা আছে? লেকচার তো তোমাদের কেবল 3 নাম্বার চলে, আর 3টা বাকি আছে না? ম্যাম ম্যাম, মিড এত কেন? ফাইনালে থাকবে নাকি মিড বাদ যাবে? আর না, মিনিট বাদ এত চ্যাপ্টার কেমনে দিবা? মিট বাদ এই মাইরে ভূত বানাবো, পড়ার উপর ডিপেন্ড করতেছে কতটুকু পড়া শেষ করেছো। আচ্ছা, ভূত আগে থেকে বানায় দিলে চিৎকার এক্সাম দিবে স্কুলে কেন? বাদ দিয়ে ভূত দেন। বানাইলে তুমি পরে শোনো, সমস্যা নেই। আচ্ছা আগে থেকে চিৎকার করো না। তোমাদের যতটুকু পড়া শেষ হবে, যদি দেখি আমি 3টা চ্যাপ্টার শেষ করতে পেরেছি, বাকি 3টা, তাহলে আমি মিড দিব না। আর যদি দেখি আমি বাকি 3টা চ্যাপ্টার শেষ করতে পারিনি, তাহলে মিডের যে অংশটুকু দিব সেটা তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ জি ম্যাম। ম্যাম। আচ্ছা, don't take such stress, okay? So be cool, okay? Everything will be cooler, clear? গরমের সময় মাথা গরম করো না, ঠিক আছে? শোনা, তোমাদের আরেকটা ক্লাস আছে একটু পরে, সো আমিও খুবই ঘামাই গেছি আসলে কথা বলতে বলতে, সকলকে ক্লাস করছি, ঠিক আছে? নেক্সট উইকে দেখা হচ্ছে। আচ্ছা ম্যাম, নেক্সট উইকে দুটোর ঠিক সময় আছে। ক্লাস হবে, সবাই একসাথে জয়েন করে ফেলবে, ঠিক আছে? ঠিক ম্যাম আছে আজকে তো আর ক্লাস হবে না ম্যাম। না না না, ওই যে 3:30 ক্লাস আছে। এরপরে তোমরা হচ্ছে কথক ম্যামে ক্লাস করবে। কতক ম্যামের ক্লাস ঠিক আছে আছে। 3:30টায়। 3:40-এ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 3:40 থেকে তোমাদের schedule কথক আগে ম্যামে change ক্লাস হয়েছে। আছে। তোমার 10 মিনিট একটু ব্রেক নাও, নাহলে আবার বিরক্ত লাগবে আর কি। ঠিক আছে ম্যাম। পেয়েছিলেন কিনা? আচ্ছা হ্যাঁ, সিটি, তোমার সিটি বাকি আছে, হ্যাঁ দাঁড়াও বের করে দিচ্ছি। ম্যাম আপনি একটু মেল করে দিন ম্যাম, এই যে এটা স্ক্রিপ্টটা। শীটটা হ্যাঁ দিচ্ছি বাবু, হ্যাঁ। তোমাদের তিনজনকে মেল আচ্ছা। করে দিচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। যে খাতা দেখা বাকি আছে, যা সে থাকো শুধু।